প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে চতুর্থ অনলাইন ক্লাস আজকে আমরা আলোচনা করব তড়িৎ রাসায়নিক সারি এবং ধাতুর সক্রিয়তা সিরিজ। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক আজকে আমাদের অনলাইন ক্লাস। তড়িৎ রাসায়নিক সারি। তড়িৎ রাসায়নিক সারিটা কি? এটা হচ্ছে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি অথবা তড়িৎ রাসায়নিক কোষে যখন তার দ্বারা সংযুক্ত করি, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে আমরা জানি কোষের দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে কি ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে হচ্ছে জারণ আর ক্যাথোডে ঘটে কি বিজারণ বিক্রিয়া ঘটে। এবং এই জারণ বিজারণ বিক্রিয়া যখন ঘটে তখন বিভিন্ন আয়নগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে চার্জ মুক্ত হয়। এখন কোনো একটা দ্রবণে যদি একই ধরনের আয়ন দুইটি থাকে, অর্থাৎ একই ধরনের আয়ন বলতে ক্যাটায়ন একাধিক থাকে, দুইটি বা তিনটি থাকে, সেক্ষেত্রে অথবা অ্যানায়ন দুটি বা তিনটি থাকলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? আমরা জানি যে একটা আয়ন থাকলে, যদি একটা ক্যাটায়ন থাকে সে ক্যাথোডের দিকে যাবে, আর একটা অ্যানায়ন থাকলে সে অ্যানোডের দিকে গিয়ে চার্জ মুক্ত হবে। কিন্তু একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন যদি থাকে তখন কি ঘটবে, অর্থাৎ কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে সেটার উপর ভিত্তি করে আয়নগুলোকে একটা সারিতে সাজানো হয়েছে। এটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক সারির সংজ্ঞাটা যদি দেখি, যেমন এখানে আমি একটা কোষ দিলাম, দেখো এখানে কিন্তু দুইটা ক্যাটায়ন আছে, একটা আছে হাইড্রোজেন আয়ন আর একটা আছে কি সোডিয়াম আয়ন। এই দুটো হচ্ছে ক্যাটায়ন। আর ঠিক একইভাবে অ্যানায়নও দুইটা আছে, ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। এটা সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ। তো এখানে দুই ধরনের ক্যাটায়ন আছে, দুই ধরনের অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন দুইটা সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এর মধ্যে কোনটা আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, অথবা অ্যানায়ন দুইটা ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে কোনটা আগে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, সেটা তড়িৎ রাসায়নিক সারি থেকে আমরা জানতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ এখানে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে, যেহেতু দুই ধরনের ক্যাটায়ন আছে এবং দুই ধরনের অ্যানায়ন আছে, তাহলে কোন ক্যাটায়নটা আগে চার্জ মুক্ত হবে অথবা কোন অ্যানায়নটা আগে চার্জ মুক্ত হবে, সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থান। তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থান। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রা। এবং তৃতীয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্যবহৃত তড়িৎধারের প্রকৃতি। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমাদের আজকে যে আলোচ্য বিষয় যে তড়িৎ রাসায়নিক সারি, সেই তড়িৎ রাসায়নিক সারির গুরুত্ব কি সেটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণের সময় অথবা তড়িৎ রাসায়নিক কোষে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে সেটা তড়িৎ রাসায়নিক সারি থেকে আমরা জানতে পারব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই তিনটে বিষয়ের মধ্যে আমরা প্রথমে তড়িৎ রাসায়নিক সারি নিয়ে আলোচনা করি। তাহলে তড়িৎ রাসায়নিক সারিটা কি? সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আয়ন সমূহকে যে সারিতে সাজানো হয়েছে তাকে তড়িৎ রাসায়নিক সারি বলে। অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাটায়ন অথবা বিভিন্ন ধরনের অ্যানায়ন, ক্যাটায়নগুলোকে তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার ভিত্তি করে
একটা সারিতে সাজানো হয়েছে, ঠিক একইভাবে অ্যানায়নগুলোকেও তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আরেকটা সারিতে সাজানো হয়েছে। এই সারিগুলোকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। তাহলে এই সারিটি বিজারণ বিভবের উচ্চ ক্রম অনুসারে সজ্জিত। এই সারিটি বিজারণ বিভবের উচ্চ ক্রম অনুসারে সজ্জিত, অর্থাৎ এই তোমার, আচ্ছা আমরা সারিটা দেখালে সেটা আরো একটু বিস্তারিত তার দেখাবো, এর আগে আমি বলে ফেলতেছি। তাহলে কি, অর্থাৎ সহজে বিজারণযোগ্য ক্যাটায়নটিকে এই সারিতে সবচেয়ে নিচে স্থান দেওয়া হয়েছে। যে ক্যাটায়নটা সবচেয়ে নিচে থাকবে সেটাকে সেটা বিজারণ সবচেয়ে কি হবে, সহজ হবে। যেহেতু বিজারণ বিভবের উচ্চ ক্রম অনুসারে, অর্থাৎ যত নিচের দিকে যাবে বিজারণ বিভবের মান তত বাড়বে, আর বিজারণ বিভবের মান যত বেশি সেই ক্যাটায়নটা তত সহজে বিজারিত হবে। দ্রবণ থেকে কোনো আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ওই আয়নের ধাতুর সক্রিয়তার বিপরীত। দ্রবণ, কোনো একটা দ্রবণের মধ্যে যে আয়নটা থাকে, ধাতুর আয়নটা, সেই আয়নটার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ওই আয়নের ধাতুর সক্রিয়তার বিপরীত। এটা আমরা একটু বিস্তারিত বলবো। তার আগে আমরা এই যে সক্রিয়তার সারিটা দেখলাম, এটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তার সারি। ক্যাটায়নের সক্রিয়তার সারি, তাহলে এটা হচ্ছে কি, বিভিন্ন ক্যাটায়নকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে এই সারিতে সাজানো হয়েছে। আর এটা সাজানো হয়েছে কিভাবে, বিজারণ বিভবের উচ্চ ক্রমানুসারে। অর্থাৎ এই সারিতে যে ক্যাটায়নটা যত নিচে সেই ক্যাটায়নের বিজারণ বিভবের মান তত বেশি, আর বিজারণ বিভবের মান তত বেশি হলে, যত বেশি হবে সেটা তত দ্রুত কি হবে, বিজারিত হবে, মানে তত দ্রুত সেই ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, যেমন ধরো একটা দ্রবণে যদি তোমার সোডিয়াম আয়ন থাকে এবং জিঙ্ক আয়ন থাকে, এই দুইটা আয়ন থাকে, অথবা আমরা এখান থেকে বলতে পারি হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন। ধরো একটা দ্রবণে হাইড্রোজেন আয়ন আছে আর সোডিয়াম আয়ন আছে, তাহলে যেহেতু এই সক্রিয়তার সারিতে হাইড্রোজেন আয়নটা নিচে, সুতরাং হাইড্রোজেন আয়নের বিজারণ বিভব কি বেশি, সেই জন্য হাইড্রোজেন আয়ন আগে বিজারিত হবে। অর্থাৎ সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়নটা ক্যাথোডে গিয়ে আগে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা হচ্ছে বিজারণ বিভবের উচ্চ ক্রম অনুসারে সাজানো হয়েছে। আরেকটা বললো যে এখানে কি, দ্রবণ থেকে কোনো আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ওই আয়নের ধাতুর সক্রিয়তার বিপরীত। আমরা এই সিরিজ থেকে কি দেখব, এই সিরিজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে আয়নটা যত নিচে অবস্থিত সে আয়নটা তত দ্রুত কি হয়, চার্জ মুক্ত হয়, অর্থাৎ সে তত সহজে কি হয়, বিজারিত হয়ে যায়। ঠিক আছে, এখন এই আয়নগুলো কিভাবে উৎপন্ন হয়েছে, এই আয়নগুলো উৎপন্ন হয়েছে যেমন এই সোডিয়াম পটাশিয়াম আয়ন, সে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এরা ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আয়ন যেগুলো আছে, যে আয়নটা যত নিচে সে আয়নটা তত সহজে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ চার্জ মুক্ত হবে। কিন্তু সে আয়নের ধাতব পরমাণুটা সে সহজে আর ইলেকট্রন কি করতে চাইবে না, ত্যাগ করতে চাইবে না। কথাটা একটু ভালো করে খেয়াল করো। ধরো আমি সহজে এখান থেকে উদাহরণ প্রথম উপরে দুইটা দিয়ে দিই, পটাশিয়াম আয়ন আর ক্যালসিয়াম আয়ন আছে এখানে। তাহলে বললো যে কি, পটাশিয়াম আয়ন এর থেকেও ক্যালসিয়াম আয়ন সহজে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, যেহেতু এটা নিচে আছে। ইলেকট্রন গ্রহণ করে কি হবে, সে ক্যালসিয়াম পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ বিজারিত হবে। এখন এই যে ক্যালসিয়াম আয়ন সে সহজে ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু ক্যালসিয়াম পরমাণু যেটা সে সেই জন্য তাহলে কি আর সহজে ইলেকট্রন কি করবে না, ত্যাগ করতে চাইবে না, অর্থাৎ পটাশিয়ামের মতো অত দ্রুত ইলেকট্রন কি করবে না, ত্যাগ করবে না। এটাই বোঝাচ্ছে ধাতু থেকে যখন ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়, যে ধাতু যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে সেই ধাতুর সক্রিয়তা তত বেশি।
যে ধাতু যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে সেই ধাতুর সক্রিয়তা তত বেশি। তো সক্রিয় ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়ে যায়, সেই ক্যাটায়নটা আবার ইলেকট্রন আর গ্রহণ করতে চায় না, যেহেতু পরমাণুটার সক্রিয়তা বেশি, সেই সবসময় চাবে ইলেকট্রন ত্যাগ করে দিতে। আর যেই ধাতুর সক্রিয়তা কম সে সহজে ইলেকট্রন ত্যাগ করবে না, যদিও কোনো কারণে ইলেকট্রন ত্যাগ করে, তার আয়নটা চাইবে কি আবার ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হয়ে যাওয়া। ঠিক আছে, তো সেই জন্য যেহেতু নিচে অবস্থিত আয়নগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করে ফেলে, সেই জন্য নিচে অবস্থিত আয়নগুলোর যে পরমাণু ধাতব পরমাণু সেটা সক্রিয়তা কম, আর উপরে অবস্থিত আয়নগুলোর সক্রিয়তা ধাতব পরমাণু সক্রিয়তা বেশি। এই কথাটা এই জন্য বলছি কি, দ্রবণ থেকে আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ওই আয়নের ধাতুর সক্রিয়তার বিপরীত। অর্থাৎ যেই ধাতুর সক্রিয়তা যত বেশি সেই ধাতুর আয়ন তোমার তত সহজে কি হবে না, বিজারিত হবে না। আর যেই ধাতুর সক্রিয়তা কম সেই ধাতুর আয়ন সহজে বিজারিত হবে, মানে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। এরপরে দেখো এটা আরেকটা, এটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সারি বা সিরিজ বলতে পারো। তো এইখানে কয়েকটা অ্যানায়ন দেওয়া আছে, বেশি নাইট্রেট আয়ন, সালফার আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সি। এটাও একই রকমের। এই অ্যানায়নের মধ্যে যে আয়নটা যত নিচে অবস্থিত সে তত দ্রুত চার্জ মুক্ত হবে। তো এগুলো যেহেতু অ্যানায়ন, এরা হচ্ছে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, এরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে। তাহলে যদি কোনো দ্রবণে জিঙ্ক আয়ন এবং কপার আয়ন একসাথে উপস্থিত থাকে, মানে দুইটাই ক্যাটায়ন আছে, তাহলে আমরা সক্রিয়তা সিরিজ অনুযায়ী বলতে পারবো যে, তড়িৎ রাসায়নিক সিরিজ অনুযায়ী বলতে পারবো যে কপার আয়নটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে আগে চার্জ মুক্ত হবে। যেহেতু জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্কের অবস্থান হচ্ছে উপরে আর কপার আয়নের অবস্থান হচ্ছে কত, নিচে। তো আমরা সক্রিয়তা সারিটা হচ্ছে, তড়িৎ রাসায়নিক সারিটা হচ্ছে যে আয়নটা যত নিচে অবস্থিত তার বিজারণ বিভব তত বেশি, অর্থাৎ সে তত দ্রুত বিজারিত হবে, ইলেকট্রন গ্রহণ করবে, তত দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু এখানে জিঙ্ক এবং কপারের মধ্যে কপার নিচে অবস্থিত, সেই জন্য একই সাথে যদি জিঙ্ক এবং কপার থাকে কোনো একটা দ্রবণে, সেই ক্ষেত্রে কপার প্রথমে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। একইভাবে যদি আমরা অ্যানায়নের কথা চিন্তা করি, কোন একটা দ্রবণে যদি হাইড্রোক্সিল আয়ন এবং সালফেট আয়ন এই দুইটি অ্যানায়ন থাকে, তাহলে হাইড্রোক্সিল আয়নটা আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, যেহেতু সালফেট আয়নটা হচ্ছে উপরে, হাইড্রোক্সিল আয়নটা আছে কি নিচে আসে। তো যে আয়নটা নিচে থাকবে সে তত দ্রুত চার্জ মুক্ত হবে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নটা আগেই ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তার তড়িৎ রাসায়নিক সারি। তাহলে তড়িৎ রাসায়নিক সারিটা হচ্ছে বিভিন্ন আয়নের একটা বিজারণ বিভবের ক্রমানুসারে বিভিন্ন আয়নগুলোকে যে শ্রেণীতে বা সারিতে সাজানো হয়েছে সেটাকেই তড়িৎ রাসায়নিক সারি বলা হয়। আর এটা হচ্ছে বিজারণ বিভবের উচ্চ ক্রমানুসারে সাজানো হয়েছে, অর্থাৎ যত নিচের দিকে যাবা তত আয়নের বিজারণ বিভব বেড়ে যাবে। আর বিজারণ বিভব বেড়ে যাওয়ার মানে হচ্ছে সে আয়নটা তত সহজে বিজারিত হবে। ক্যাটায়নের ক্ষেত্রে সে তত সহজে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, বিজারিত হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে যেটার নিচে সেটার বিজারণ বিভব বেশি, তার মানে সেটা জারণ বিভব কি, বিজারণ বিভব যদি বেশি হয় তাহলে যেমন এখানে সালফেট আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের কথা আমরা বলছি, তাহলে এই অ্যানায়নগুলো হচ্ছে জারিত হয়, এরা ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে কি, জারণ। তাহলে যেটা যত নিচে অবস্থিত সেটার এই জারণ বিভব তত বেশি অ্যানায়নের ক্ষেত্রে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ গেল। এরপরে দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল সমধর্মী আয়নের ঘনমাত্রা, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সংশ্লিষ্ট আয়নের ঘনমাত্রার উপরে নির্ভর করবে কোন আয়নটা আগে জারিত হবে অথবা আগে বিজারিত হবে। এটা
তো এটা হচ্ছে, যদি তোমার অনেক সময় দেখা যায় আমরা প্রথমে চিন্তা করব সক্রিয়তা সিরিজে কোন ধাতু কোন আয়নটা উপরে আছে, তড়িৎ রাসায়নিক সারিতে কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে, সেটার উপর ভিত্তি করে আমরা প্রথমে চিন্তা করব কে আগে চার্জ মুক্ত হবে। কিন্তু অনেক সময় দেখা যায় একটা আয়নের ঘনমাত্রা যদি অন্য একটা আয়নের থেকেও খুব বেশি হয়ে যায়, তখন ওই সক্রিয়তার তড়িৎ রাসায়নিক সারিতের অবস্থানের উপর ভিত্তি করে আর চার্জ মুক্ত বা চার্জ মুক্ত হয় না। সেই ক্ষেত্রে যে আয়নটার ঘনমাত্রা বেশি সে আয়নটা আগে চার্জ মুক্ত হয়। কি বললাম, আমরা প্রথমে বলছিলাম যে একাধিক আয়ন যদি থাকে সেই ক্ষেত্রে যে আয়নটা তড়িৎ রাসায়নিক সারিতে নিচে থাকবে সে আয়নটা আগে চার্জ মুক্ত হবে। কিন্তু যদি দুইটা আয়নের মধ্যে কোনো একটা আয়নের ঘনমাত্রা অত্যধিক বেশি হয়ে যায় অপর আয়ন থেকে, তখন আর ওই সক্রিয়তা তড়িৎ রাসায়নিক সারির অবস্থানটা আর কি হবে না, কার্যকর হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে নিচে কোনো আয়ন যদি নিচে থাকিও তার ঘনমাত্রা যদি কম হয়, তাহলে সে আগে কি হবে না, চার্জ মুক্ত হবে না। অর্থাৎ যে আয়নটার ঘনমাত্রা বেশি সে আয়নটা আগে চার্জ মুক্ত হবে। আমরা আরেকটু বিস্তারিত একটু এখানে দেখি। তাহলে তড়িৎ রাসায়নিক সারিতে কোনো আয়নের অবস্থানের অগ্রাধিকারের চেয়ে ওই আয়নের ঘনমাত্রার প্রভাব বেশি কার্যকরী। অর্থাৎ কোনো একটা আয়ন যদি ঘনমাত্রা অত্যধিক বেশি হয়ে যায়, তখন সে তড়িৎ রাসায়নিক সারিতে উপরে থাকলেও সে আগে চার্জ মুক্ত হবে। যেমন এখানে আমরা একটা তড়িৎ রাসায়নিক সারি দেখালাম, সেটা হচ্ছে অ্যানায়নের। তো এখানে ধরো ক্লোরাইড আয়ন আছে আর হাইড্রোক্সিল আয়ন যদি আমরা চিন্তা করি, ক্লোরাইড এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে হাইড্রোক্সিল আয়নটা কি হচ্ছে, নিচে আছে। এই জন্য হাইড্রোক্সিল আয়ন আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে। স্বাভাবিক নিয়ম হচ্ছে এটা। কিন্তু তুমি যদি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ চিন্তা করো, তাহলে সেই দ্রবণে ক্লোরাইড আয়ন হাইড্রোক্সিল আয়নের আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে। স্বাভাবিক অবস্থায় হওয়ার কথা ছিল আগে হাইড্রোক্সিল আয়ন চার্জ মুক্ত হবে, কিন্তু 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি তুমি নাও, সেখানে ক্লোরাইড আয়ন হাইড্রোক্সিল আয়নের আগেই চার্জ মুক্ত হবে, যদিও ক্লোরাইড আয়নটা হাইড্রোক্সিলের থেকে কি উপরে আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ক্লোরাইডটা উপরে, হাইড্রোক্সিলটা কি নিচে। এটার কারণ হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। অর্থাৎ প্রতি 1 লিটারে সোডিয়াম ক্লোরাইড আয়ন আছে 0.1 মোল। 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার। অর্থাৎ 1 লিটারের মধ্যে 0.1 মোল ক্লোরাইড আয়ন থাকবে। কিন্তু ওই দ্রবণেই, অর্থাৎ 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে tan ইনভার্স 7 মোলার। অর্থাৎ 1 লিটারে tan ইনভার্স 7 মোল হাইড্রোক্সিল আয়ন থাকবে। এটার কারণ কি? কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা জলীয় মানে লবণ, আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যেটি সেটা একটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ, সেটা অ্যাসিডীয় না, ক্ষারীয় না। যে কোনো নিরপেক্ষ দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা tan ইনভার্স 7 করে থাকে, অর্থাৎ সমান থাকে। tan ইনভার্স 7 থাকে হাইড্রোক্সিল আয়ন, tan ইনভার্স 7 থাকে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যেহেতু একটা নিরপেক্ষ দ্রবণ, সেই জন্য সেখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা tan ইনভার্স 7 হবে। এখন এই যে tan ইনভার্স 7 আর 0.1 মোলার, 0.1 আর tan ইনভার্স 7 এই দুইটার মধ্যে 0.1টা tan ইনভার্স 7 থেকে অনেক অনেক কি বেশি। দেখো 0.1 tan ইনভার্স 7 থেকেও অনেক অনেক বড়। অর্থাৎ এই দ্রবণের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে অনেক অনেক বেশি। সেই কারণে যদিও ক্লোরাইড আয়নটা কোথায় আছে, উপরে আছে, কিন্তু ক্লোরাইড আয়নটা এখানে কি উপরে আছে, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সে হাইড্রোক্সিল আয়নের আগে চার্জ মুক্ত হবে।
স্বাভাবিক অবস্থা অর্থাৎ দুইটা আয়নের ঘনমাত্রা যদি সমান থাকতো বা কাছাকাছি থাকতো একবারে, তখন কিন্তু যে আয়নটার নিচে আছে সে আয়নটা আগে চার্জ মুক্ত হতো। অর্থাৎ এই ক্ষেত্রে আগে হাইড্রক্সিল আয়নটাই চার্জ মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু দুইটা আয়নের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি হাইড্রক্সিল আয়ন থেকে, সেই জন্য ক্লোরাইড আয়নটা উপরে থাকা সত্ত্বেও সে আগে চার্জ মুক্ত হবে। এরপর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বারের প্রকৃতি, এটা আমরা তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় তড়িৎ রাসায়নিক সারির অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটায়। তড়িৎ রাসায়নিক সারির অগ্রাধিকার নিয়মটা কিসের? যেটা প্রথম নিয়ম ছিল, অর্থাৎ যে আয়নটা যত নিচে অবস্থিত সে আয়নটা তত তাড়াতাড়ি চার্জ মুক্ত হবে। তড়িৎ রাসায়নিক সারিতে যে আয়নটার অবস্থান যত নিচে সে তত দ্রুত চার্জ মুক্ত হবে। এই নিয়মটার ব্যতিক্রম ঘটবে অনেক সময় তড়িৎদ্বারের কারণে। তড়িৎদ্বার যদি পরিবর্তন করে দাও তাহলে সেটা ব্যতিক্রম হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাটায়ন থাকে দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা সোডিয়াম আয়ন। যেটা আমরা প্রথমে যেমন এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, এখানে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে। তো এখানে হাইড্রোজেন আয়ন আছে এবং সোডিয়াম আয়ন আছে, অর্থাৎ ক্যাটায়ন আছে দুইটা, অ্যানায়নও দুইটা, ক্লোরাইড আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাটায়ন দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কি সোডিয়াম আয়ন। এখন প্লাটিনাম তড়িৎদ্বার যদি এখানে ব্যবহার করা হয়, প্লাটিনাম তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড হিসেবে যদি আমরা প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি, তখন হাইড্রোজেন আয়ন আগে চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন দুইটাই পজিটিভ, কিন্তু তুমি যদি ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ব্যবহার করো তাহলে হাইড্রোজেন আয়ন আগেই ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করবে ও ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর যদি পারদ তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, প্লাটিনাম না ব্যবহার করে আমরা যদি তড়িৎদ্বার হিসেবে পারদ ব্যবহার করি, এখানে ক্যাথোডে তড়িৎদ্বার হিসেবে যদি প্লাটিনামের পরিবর্তে পারদ ব্যবহার করা হয় তখন বিপরীত হবে, অর্থাৎ হাইড্রোজেনের আগে সোডিয়ামটা চার্জ মুক্ত হবে এবং সে সোডিয়াম মার্কারি অ্যামালগাম একটা তৈরি করবে। এটাকে মার্কারি সোডিয়াম অ্যামালগাম বলে। এটার কারণ হচ্ছে তোমার ওই পারদের প্রতি হাইড্রোজেনের থেকেও সোডিয়ামের আকর্ষণ বেশি, সেই জন্য এবার হাইড্রোজেন না সোডিয়াম আয়নটাই আগে কি করবে, তোমার চার্জ মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই তড়িৎদ্বার পরিবর্তন করলেও অনেক সময় কি তড়িৎ রাসায়নিক সারির যে নিয়মটা আছে সেই নিয়মটার ব্যতিক্রম ঘটে। এটার কারণ হচ্ছে এক এক তড়িৎদ্বারের প্রতি এক একটা ধাতুর বা আয়নের আকর্ষণ এক এক ধরনের। যেমন এখানে আমরা যদি পারদ দিই, পারদের প্রতি হাইড্রোজেনের থেকেও সোডিয়ামের আকর্ষণ অনেক বেশি, সেই জন্য এক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, অর্থাৎ হাইড্রোজেনটার আগেই সোডিয়াম কি হয়ে যাবে, চার্জ মুক্ত হয়ে যাবে। যদিও তড়িৎ রাসায়নিক সারিতে কি হাইড্রোজেনটা আছে নিচে, সোডিয়াম ছিল উপরে, তাহলে হাইড্রোজেন যেহেতু নিচে আগে হাইড্রোজেন চার্জ মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু পারদের প্রতি সোডিয়ামের আকর্ষণ বেশি হওয়ার কারণে আগেই সোডিয়াম চার্জ মুক্ত হবে। তাহলে এই তিনটা নিয়ম এর উপর ভিত্তি করে তোমার কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ কোন আয়নটা আগে জারিত হবে অথবা বিজারিত হবে, সেটা নির্ভর করবে। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা ছিল ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা অনেকটা ধরো তোমার তড়িৎ রাসায়নিক সিরিজ আর ধাতু সক্রিয়তা সিরিজ একই সিরিজ, শুধু তড়িৎ রাসায়নিক সিরিজটা হচ্ছে এক আয়নের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের, আর ধাতু সক্রিয়তা সিরিজ হচ্ছে ধাতব পরমাণু। এখন ধাতব পরমাণুগুলো কিরকম? ধাতব পরমাণু কারা? যারা হচ্ছে কি করে ইলেকট্রন ত্যাগ করে, যেমন রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন যে ত্যাগ করে, যে মোল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় তাদেরকে আমরা ধাতব মোল বলা হয়। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, যে ধাতু যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে সে ধাতুর সক্রিয়তা তত বেশি, আর যে ধাতু যত
ধীরে ইলেকট্রন ত্যাগ করবে তার সক্রিয়তা তত কম। তাহলে ধাতুগুলোর সক্রিয়তা এক একটার এক এক রকম। এই ধাতুগুলোকে তাদের সক্রিয়তা অনুযায়ী যে সিরিজে বা যে সারিতে সাজানো হচ্ছে সেটাকেই ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয়। তাহলে যতগুলো ধাতু আছে তাদের এক একটা সক্রিয়তা এক এক রকমের, মানে কেউ দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, কেউ এই আস্তে আস্তে ইলেকট্রন ত্যাগ করে। এখন এই ধাতুর সক্রিয়তার উপর ভিত্তি করে ধাতুগুলোকে একটা সারিতে বা সিরিজে সাজানো হয়েছে, সেই সিরিজটাকেই বলা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তাহলে বিভিন্ন ধাতুকে তাদের সক্রিয়তার নিম্ন ক্রমানুসারে সাজালে যে সিরিজ পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা সিরিজ বলে। নিম্ন ক্রমানুসারে, অর্থাৎ এই সিরিজে যত তুমি নিচের দিকে যাবা সেই ধাতুর সক্রিয়তা তত কমতে থাকবে। আর তোমার তড়িৎ রাসায়নিক চার্জ ছিল হচ্ছে বিজারণ বিভবের উচ্চ ক্রমানুসারে সাজানো হয়েছিল বিভিন্ন আয়নকে। আর এটা হচ্ছে বিভিন্ন ধাতুকে তাদের সক্রিয়তার নিম্ন ক্রমানুসারে সাজানো হয়েছে। তাহলে বিভিন্ন ধাতুকে তাদের সক্রিয়তার নিম্ন ক্রমানুসারে সাজালে যেই সিরিজ পাওয়া যায় সেটাকেই ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয়। অর্থাৎ এই সিরিজে তুমি যত নিচের দিকে যাবা সেই ধাতুর সক্রিয়তা তত কমবে। যেমন এখানে আমি এই ধাতুর সক্রিয়তা সিরিজটা দেখাচ্ছি। লিথিয়াম, পটাশিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, এভাবে যত তুমি নিচের দিকে যাবা ধাতুগুলোর সক্রিয়তা তত কি কমতে থাকবে। তাহলে এখানে সবচাইতে সক্রিয় ধাতু হচ্ছে কি লিথিয়াম। অবজেক্টিভে দিতে হয় সবচেয়ে সক্রিয় ধাতু লিথিয়াম, অথবা 3-4টা ধাতু দিয়ে বলবে নিচে এদের মধ্যে সক্রিয় ধাতু কোনটি, সবচেয়ে বেশি সক্রিয় কোনটি। তাহলে তুমি সক্রিয়তা সিরিজ যদি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো তাহলে তুমি সেই প্রশ্নের আনসার দিতে পারবে। অথবা বলতে পারে কোন ধাতুটার সক্রিয়তা সবচেয়ে কম। যেমন এখানে এই সিরিজের সবচেয়ে নিচে আছে কি গোল্ড, গোল্ডের সক্রিয়তা সবচেয়ে নিচে। তাহলে এই সিরিজটা ধাতুর সক্রিয়তার নিম্ন ক্রমানুসারে সাজানো হয়েছে, এটাকেই ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয়। এখন এই সক্রিয়তা সিরিজের কিছু গুরুত্ব আছে। এই গুরুত্বগুলো কি? গুরুত্বগুলো হচ্ছে বিভিন্ন ধাতুর সক্রিয়তা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই সিরিজ থেকে বিভিন্ন ধাতুর সক্রিয়তা সম্পর্কে ধারণা লাভ করা যায়। সিরিজের যে ধাতুর অবস্থান যত উপরে তার সক্রিয়তা তত বেশি। আমি যদি তোমাকে বলি যে ম্যাগনেসিয়াম এবং তোমার আয়রনের মধ্যে কোন ধাতুটার সক্রিয়তা বেশি, তাহলে তুমি যদি সক্রিয়তা সিরিজটা জানো তুমি এই মুহূর্তের মধ্যে বলে দিতে পারবে যে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি, যেহেতু ম্যাগনেসিয়াম উপরে। তাহলে আমি এই সিরিজটা থেকে কোন ধাতুর সক্রিয়তা বেশি কোন ধাতুর সক্রিয়তা কম সেটা আমি জানতে পারি। কোনো ধাতুর লবণের দ্রবণ থেকে তার আয়নকে অপর একটি ধাতু দ্বারা প্রতিস্থাপন করা যাবে কিনা জানা যায়। যে কোনো একটা ধাতুর লবণ এর দ্রবণ থেকে সেই ধাতুর আয়নটাকে অন্য একটা ধাতু দ্বারা প্রতিস্থাপন করা যাবে কিনা সেটা এই সিরিজ থেকে জানা যাবে। কারণ এই সিরিজের মধ্যে যে ধাতুটা যত উপরে তার সক্রিয়তা তত বেশি, আর সক্রিয় ধাতুটা কোন একটা লবণের দ্রবণ থেকে একটা আয়নকে কি করবে, প্রতিস্থাপন করতে পারে। যেমন উদাহরণ দিলে বুঝবা, এই যে জিঙ্ক কপার সালফেট, কপার সালফেট হচ্ছে একটা লবণ, এটা হচ্ছে কপারের একটা লবণ। তাহলে কপার সালফেট দ্রবণে যদি তুমি জিঙ্ক দিয়ে দাও তখন ওই কপার সালফেট থেকে কপার আয়নকে জিঙ্ক কি করবে, প্রতিস্থাপন করতে পারবে। কারণ হচ্ছে জিঙ্কের সক্রিয়তা কপার থেকেও বেশি। দেখো জিঙ্ক হচ্ছে উপরে, জিঙ্ক কোথায় আছে, এই যে এই জায়গায় জিঙ্ক, আর কপার আছে আরো অনেক নিচে এই জায়গায়। তাহলে জিঙ্কের সক্রিয়তা কপার থেকেও বেশি, সেই জন্য জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপন করে দিতে পারবে। কিন্তু তুমি যদি কপার জিঙ্ক সালফেট দ্রবণে কপার যোগ করো তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ কপার কিন্তু জিঙ্ক সালফেট থেকে জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে না। কারণ হচ্ছে জিঙ্ক এর সক্রিয়তা কপার থেকেও কি বেশি, কপারের সক্রিয়তা কম। তো কম সক্রিয় ধাতু অধিক সক্রিয় ধাতুকে ধাতুর আয়নকে প্রতিস্থাপন করতে পারে না, সেই জন্য এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। কপার যোগ জিঙ্ক সালফেট যদি দাও নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না। তাহলে আমরা কোনো একটা ধাতুর লবণ থেকে তার আয়নকে অন্য একটা ধাতু প্রতিস্থাপন করতে পারে কিনা সেটা এই সিরিজ থেকে জানতে পারবো। ধাতু সক্রিয়তা সিরিজ থেকে সবল বিজারক দুর্বল বিজারক চিহ্নিত করা যায়। দুইটা বিজারকের মধ্যে কোনটা সবল কোনটা দুর্বল সেটা আমরা ধাতু সক্রিয়তা সিরিজ থেকে বলতে পারবো। বিজারক কারা?
বিজারক হচ্ছে যারা ইলেকট্রন দান করে। বিজারক পদার্থ সবসময় কি করে? ইলেকট্রন দান করে। বিজারক পদার্থ অন্যকে জারিত করে, ঠিক আছে? বিজারক পদার্থ সবসময় ইলেকট্রন কি করবে? দান করবে। অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, ইলেকট্রন দান করে। এখন যে যত দ্রুত ইলেকট্রন দান করবে সে তত বেশি শক্তিশালী বিজারক। যে ধাতু যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে সে তত শক্তিশালী কি বিজারক। বিজারক কি বললাম? ইলেকট্রন দান করে। তাহলে যে যত দ্রুত ইলেকট্রন দান করবে তাই সে তত শক্তিশালী বিজারক। আর যে এই দ্রুত ইলেকট্রন দান করতে পারবে না সে দুর্বল বিজারক। এখন এই সক্রিয়তা সিরিজে আমরা জানি যেই ধাতুটা উপরে আছে সেই ধাতুটা তত বেশি সক্রিয়। আর সক্রিয় ধাতু কি করে? খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দেয়। সেই জন্য সক্রিয় ধাতুগুলো হচ্ছে সবল বিজারক, আর নিচের দিকে যেগুলো সেগুলো হচ্ছে দুর্বল বিজারক। তাহলে উপরের দিকে ধাতুগুলো হচ্ছে সবল বিজারক, নিচের দিকগুলো হচ্ছে কি? দুর্বল বিজারক। ঠিক আছে? তাহলে এই সিরিজ থেকে আমরা সবল বিজারক এবং দুর্বল বিজারক সম্পর্কে চিহ্নিত করতে পারব। আবার বলা যায় সবল বিজারক সেই ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে, ঠিক আছে? এবং সে আয়নটা স্থায়ী হবে, কারণ সে আয়নটার ইলেকট্রন ত্যাগ করে আবার ধাতব পরমাণুতে পরিণত হইতে চাইবে না। যেহেতু ধাতব পরমাণুটা সক্রিয় থাকছে সে সবসময় চাইবে কি? ইলেকট্রন ত্যাগ করে দিতে। যখনই সে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে একটা আয়ন উৎপন্ন হয়ে যাবে, যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হবে, সে সোডিয়াম আয়ন আবার ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হতে চাইবে না। তাহলে সবল বিজারক তোমার এর আয়ন যেটা সেটা হবে কি? স্থায়ী হবে। সেটা হবে কি? স্থায়ী, এবং সেটা হচ্ছে দুর্বল কি? জারক। জারক পদার্থ কি করে? ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সোডিয়াম আয়ন আর ইলেকট্রন গ্রহণ করতে চাবে না। আর দুর্বল বিজারক যেটা সেটা সহজে ইলেকট্রন ত্যাগ করবে না। যদিও কোনো কারণে ইলেকট্রন ত্যাগ করে, যে আয়নটা উৎপন্ন হবে সে আয়নটা চাইবে সাথে সাথে আবার ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হওয়ার জন্য। সেজন্য দুর্বল বিজারকের আয়ন যেটা হবে সেটা অস্থায়ী হবে এবং সে আয়নটা হবে শক্তিশালী জারক। আমি আবার বলতেছি, সবল বিজারকের আয়নটা হবে অস্থায়ী এবং দুর্বল, স্থায়ী এবং দুর্বল জারক। আর দুর্বল বিজারক যে আয়নটা উৎপন্ন করবে সেটা হবে অস্থায়ী এবং সবল জারক। সোজা কথা, আমরা এই সিরিজ থেকে সবল বিজারক এবং দুর্বল বিজারক চিহ্নিত করতে পারবো। ধাতু সক্রিয় সিরিজ থেকে তড়িৎ কোষে অ্যানোড এবং ক্যাথোড এবং অ্যানোড নির্ধারণ করা যায়। এই সিরিজ থেকে কোন ধাতুটাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব আর কোন ধাতুটাকে অ্যানোডে ব্যবহার করব সেটা আমি নির্ধারণ করব। তড়িৎ বিশ্লেষণ কোষে আমি কাকে ক্যাথোড হিসেবে আর কাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব সেটা আমি এখান থেকে নির্ধারণ করতে হবে। সাধারণত অধিক সক্রিয় ধাতুটাকে কি করা হয়? ক্যাথোডে ব্যবহার করা হয়, আর কম সক্রিয় ধাতুটাকে অ্যানোডে ব্যবহার করা হয়। তাহলে যেমন ধরো জিঙ্ক এবং কপার, এই দুইটা ধাতু যদি আমি তড়িৎ হিসেবে ব্যবহার করি তাহলে আমি জিঙ্ককে ক্যাথোড হিসেবে ব্যবহার করব এবং কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে সাধারণত নিয়ম হচ্ছে অধিক সক্রিয় ধাতুটাকে ক্যাথোড এবং কম সক্রিয় ধাতুটা অ্যানোড হিসেবে কাজ করে। এখন যেহেতু আমি সক্রিয়তা সিরিজ থেকে ধাতু কোনটা অধিক সক্রিয় কোনটা কম সক্রিয় সেটা জানতে পারবো, সুতরাং কোন ধাতুটাকে ক্যাথোড আর কোন ধাতুটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব সেটা আমি এখান থেকে নির্ধারণ করতে পারবো। কোন ধাতু অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কিনা ধাতু সক্রিয় সিরিজ থেকে জানা যাবে। কোন একটা ধাতু অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারবে কিনা সেটাও আমরা এই সিরিজ থেকে জানতে পারবো। তো সেটা হচ্ছে, এখানে দেখো সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে সেগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, আর নিচে যেগুলো আছে সেগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে হাইড্রোজেনের উপর অবস্থিত ধাতু অ্যাসিড যেমন HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়নকে বিজারিত করতে পারবে বা হাইড্রোজেন আয়নকে কি প্রতিস্থাপিত করতে পারবে। আমরা যদি একটা বিক্রিয়া দেখি HCl এর সাথে ধরো জিঙ্কের বিক্রিয়া, তাহলে জিঙ্ক HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে।
এক্ষেত্রে হাইড্রোজেন আয়ন ছিল, সেই ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, সেই জন্য বিজারণ হয়েছে হাইড্রোজেনের। আর হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতু HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়নকে বিজারিত করতে পারে না, কারণ হাইড্রোজেনের নিচে যেগুলো আছে সেগুলো সক্রিয়তা হাইড্রোজেন থেকেও কি কম, ফলে কম সক্রিয় হওয়ার কারণে সেগুলো আর হাইড্রোজেনকে কি করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। আমরা যদি একটা বিক্রিয়া দেখি, যেমন কপার HCl এর সাথে বিক্রিয়া করলে কোনো বিক্রিয়া হবে না, কারণ কি, এই যে এখানে হাইড্রোজেন আর কপার হচ্ছে আরো নিচে এই জায়গায়, তাহলে কপার অবস্থান যেহেতু হাইড্রোজেনের নিচে, সুতরাং কপারের সক্রিয়তা হাইড্রোজেন থেকে কম, এই জন্য কপার HCl বা যে কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, অর্থাৎ এক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মোটামুটি এইটুকু ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। যেহেতু শীত, অনেকেই বলতেছে বা বিভিন্ন এই তোমার পর্যবেক্ষণ থেকে দেখা যাচ্ছে শীতে তোমার করোনা বেড়ে যাচ্ছে, মহামারী আবার বেড়ে যায়, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে দেখো অনেক বেড়ে গেছে। সুতরাং আমাদের এখানেও শীত আসতেছে, অনেকটা এসে গেছে। সুতরাং তোমরা সবাই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।